ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। তানভীর, আপনি তো আজকে সেনাপ্রধানের বক্তব্যটা শুনেছেন। তিনি তার বক্তব্যে আসলে কি বোঝাতে চাইলেন? এটি খুবই বলা যায় যে উনি তাৎক্ষণিক একটা বক্তব্য দিয়েছেন একটা অনুষ্ঠানে, কিন্তু বক্তব্যটা যদি শোনা যায় তাহলে খুব মনে হয় সুলিখিত একটি বক্তব্য তিনি আসলে বলেছেন। কিন্তু তিনি কিন্তু লিখিত বক্তব্য না, তিনি ধাপে 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 বিভিন্ন কথা বলেছেন। এবং আমি যদি বলি যে বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে একটা সার্বিক অবস্থা পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ আসলে কি, কোথায় গিয়ে কি অবস্থা দাঁড়াতে পারে, তার বক্তব্য কিন্তু 16 মিনিটের এই বক্তব্যটা কিন্তু সব কিছুই আমি দেখলাম, সব কিছুই এখানে আসছে। এবং এখানে একটা কারণ আমার কাছে মনে হচ্ছে ফার্স্টে যে সেনাপ্রধান কিন্তু শুরুতে থেকেই বলছেন যে তাদের কিন্তু ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ারও তাদের কোনো ইচ্ছা নাই। তাদের একমাত্র লক্ষ্য একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি যারা থাকবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে সরে পড়া। এবং সেই কথা কিন্তু তিনি বহুকাল ধরেই বলছেন। এবং শুরুতে যে 18 মাসের মধ্যে একটি নির্বাচনের কথা, যখন নির্বাচন নিয়ে কেউ কথা বলছেন না, তখন কিন্তু তিনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন হোক, এটি তারা চান এবং সেই জন্য সরকারকে সব ধরনের সহযোগিতা তিনি দিতে চান। তো এই কথাগুলোই আমার কাছে আজকে মনে হয়েছে, যদি সেই জায়গা থেকে দেখেন যে সেনাবাহিনীর যে ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই, বাংলাদেশ পরিস্থিতি যেন না খারাপ হয় এবং যে পরিস্থিতি আছে এটিকে ভালো করে একটা নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতা হস্তান্তর যেন প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হয় এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারে খুব স্বাভাবিকভাবে, মানুষ যেন তাদেরকে সেভাবেই বরণ করে, এই চাওয়াটা তিনি আসলে আরেকবার মনে করিয়ে দিলেন, যেন পরিস্থিতি এমন কোনো দিকে না যায় যেটা আসলে সবার জন্য, প্রত্যেকের জন্য খারাপ হয়। এবং সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যে বারবার সতর্ক করছিলেন। এই সতর্ক বার্তাটা আসলে কার জন্য এবং কেন তিনি সতর্ক করছেন? আপনি ভালো বলেছেন আসলে যে প্রত্যেকটা বক্তব্যের কিন্তু তিনি বিভিন্ন জায়গায় জায়গায় এই সতর্ক কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন আমার কথা আপনারা শুনুন, শুনলে লাভ হবে, ক্ষতি হবে না। এবং এটা তিনি শোনার জন্য বারবার তিনি কিন্তু সেটা বলেছেন। এবং এই বক্তব্যটা যদি আপনি পুরো অ্যানালাইসিস করেন বা দেখেন, তাহলে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা পক্ষ, বাংলাদেশে এই মুহূর্তে যতগুলা পকেট পকেট পক্ষ আছে, আমরা সেটা যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, সেনাবাহিনী বলি, বিডিআর বলি, সরকার বলি, বিভিন্ন রাজনৈতিক দলের কথা যদি বলি, সবার জন্য কিন্তু এই বার্তাগুলো আলাদা আলাদাভাবে আছে। তিনি হয়তো সবাইকে চোখে আঙুল দিয়ে বলেন নাই যে তোমার জন্য এটা, তোমার জন্য এটা, তা না। তিনি সার্বিকভাবে কিন্তু বলছেন সেনা যারা সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমান সেনা কর্মকর্তা দুটো মিলাই তাদের উদ্দেশ্যে তিনি এই টোটাল বাহিনীর লোকজনের সামনেই তিনি এই কথাটা বলছেন। কিন্তু আসলে বক্তব্যটা কিন্তু সব মহলের দিকে যাচ্ছে। তিনি বারবার আসলে সতর্ক করে বলছেন যে এটা যদি শোনা হয় এবং সতর্ক যদি আমরা না হয় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিপদ, সেটা তিনি উল্লেখ করেছেন। এবং সেই বিপদের মাত্রাটা এক পর্যায়ে কিন্তু তিনি এসে বলেছেন যে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত লঙ্ঘিত হতে পারে যদি আমরা সতর্ক না থাকি। তো আমার কাছে মনে হয়েছে যে তিনি সবাইকে, যে সব মহলগুলোকে সতর্ক করছেন যে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজনীতিবিদদের মধ্যে প্রকাশ্য বিভেদ তৈরি হয়েছে, সরকারের সঙ্গে কিছু কিছু দলের দূরত্ব তৈরি হয়েছে। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে এবং অনেকেই আবার সেনাবাহিনীকে পছন্দ করছেন না, সে কথাও তিনি বলেছেন যে সেনাবাহিনীকেও অনেকে কেন পছন্দ করেন না, তিনি বছর কারণটা বুঝতে পারছেন না যে সেনাবাহিনী এত কোনো কিছুই করেনি, তারা তো বরং সবচাইতে ভালো কাজ করার চেষ্টা করছে মানুষের পাশে থেকে। তো সব কিছু মিলিয়ে তার কাছে মনে হচ্ছে এই যে যারা যারা যে পক্ষগুলো কাজ করছে, সে প্রত্যেকটা পক্ষকে তিনি সতর্ক করেছেন যে আপনারা আপনাদের জায়গায় যে কাজ সেটা করুন, এমন কোনো কাজ কর্মকাণ্ডের সঙ্গে আপনারা নিজেরা যেভাবে জড়িত হচ্ছেন, এখন যে সার্বিক অবস্থা জড়িত হচ্ছেন, সেই জড়িত হওয়াটা আপনাদের ঠিক হচ্ছে না, তাতে পরিস্থিতি খারাপ হতে পারে। সেইখানে বলতে গিয়ে কিন্তু তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে এত খারাপ অবস্থা, সেটি কিন্তু তিনি স্বীকারই করেছেন এবং তিনি কিন্তু খুব বলেছেন যে এর পেছনে আসলে কি কারণ, সেই কারণগুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন, পাশাপাশি পলিটিক্যাল। এবং তিনি লাস্টলি যে কথাটা তিনি সবার উদ্দেশ্যে বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে একটি ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের কথা কিন্তু তিনি এখানে বলেছেন, যেটা নিয়ে আবার বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। আবার বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি কথা বলেছেন, সেটা নিয়ে অনেকের মধ্যে জাতীয় ঐক্য নিয়েও কথা বলেছেন। তিনি জাতীয় ঐক্যের কথা বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা দেখেন আপনি বিভিন্ন অংশ কিন্তু বিভক্ত হয়ে গেছে এখন। আমি দেখেন এক এক দিকে এক একটা, অর্থাৎ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী একভাবে কাজ করছে বা কাজ করছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য ল অ্যান্ড অর্ডার মারাত্মকভাবে ফল করছে। রাজনৈতিক দলগুলো যেগুলো বর্তমান সরকারকে প্রথমে সাপোর্ট করছে, যে দলগুলো, সেই দলগুলো কিন্তু এখন কোনো কোনো দল সব পক্ষে আছে, কোনো কোনো দল আবার বিপক্ষে চলে আসছে। এর মধ্যে নতুন করে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছেন, এটি অনেক পুরানো ঘোষণাই ছিল যে তারা সেটা করবেন। পাশাপাশি সরকারের সঙ্গেও কিন্তু বিভিন্ন মতৈক্য তৈরি হচ্ছে বিভিন্ন অংশের সঙ্গে, দলের সঙ্গে। এবং আমি যদি আরও স্পেসিফিক বলি যে বিএনপির সঙ্গে কিন্তু এক ধরনের বড় দূরত্ব তাদের তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এসে যে কথাটা আপনি বলছিলেন যে
তিনি ঐক্যমত্যের কথা বলছেন, কারণ ঐক্যমত্যের কথা এই জন্যই বলছেন যে যদি ঐক্যমত্য না হন, অর্থাৎ এই যে বিভক্তগুলো রয়েছে এই ক্ষেত্রে যদি এখনও আপনারা সতর্ক না হন, তাহলে সামনে কিন্তু সুস্পষ্ট বলছে যে এরপরে যদি কোনো কিছু হয় তার জন্য তখন আপনারা আমাকে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই, আমি কিন্তু সুস্পষ্ট সতর্ক করেছি। এবং এখানে যে এটা রুদ্ধদ্বার কিন্তু বৈঠক ছিল না, এটি কিন্তু গণমাধ্যম উপস্থিত ছিল। লাস্টে এসে তিনি বলেছেন যে আমি গণমাধ্যমের সঙ্গে অনেক কিছু বলে ফেলেছি, না হলে হয়তো ভালো হতো। কিন্তু নিশ্চয়ই তিনি বাংলাদেশ সেনাপ্রধান তিনি বুঝেই বলেছেন এবং তিনি জানেন যে এই জিনিসটি আসলে স্প্রেড হওয়া উচিত, ছড়িয়ে যাওয়া উচিত, যেন প্রত্যেকে সতর্ক হয় এবং কোনো খারাপ পরিস্থিতি দেশে যেন না হয়। এবং সেনাবাহিনীর যে কোনো ইন্টেনশন নাই, মোটিভ নাই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা বা ক্ষমতা নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করা, সেটা তারা চায় না। সেই কথাটা কিন্তু তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন এবং নির্বাচনের কথা আরও একবার স্মরণ করে দিয়ে তিনি বক্তব্য শেষ করেছেন। এবং আপনি নিশ্চয়ই স্মরণ করে দেখেছেন যে তার বক্তব্যের শুরুতেই কিন্তু ছিল বিডিআর বিদ্রোহের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটা নিয়ে উনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই বিচার প্রক্রিয়াটাকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয়, এমন একটা কথা তিনি খুব মানে দৃঢ়তার সাথে বলেছেন। যেহেতু আজকে আপনি জানেন যে বিডিআর বিদ্রোহে এই দিনই 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন সেনা বাহিনীর সদস্য এই বিদ্রোহের ঘটনায় মারা যান। এটি বাংলাদেশের জন্য একটা অত্যন্ত করুণাদায়ক, বেদনাদায়ক ঘটনা এবং আমি বলবো যে একটু ভয়াবহ ঘটনা নিঃসন্দেহে। তো সেই প্রসঙ্গ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে, বিডিআর মধ্যে ক্ষোভ আছে, আর্মির মধ্যে অনেক ক্ষোভ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, এটা খুব স্বাভাবিক। এবং সেই কথাটাও কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন, কিন্তু তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে, এর সঙ্গে কারা জড়িত, কীভাবে জড়িত, এইসব নিয়ে যে সম্প্রতি এক ধরনের একটা বিরোধ এবং বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনার কথা চলছে। কেউ ভারতকে দায়ী করছেন সরাসরি যদি বলি, কেউ শেখ হাসিনাকে সরাসরি দায়ী করছেন, কেউ আওয়ামী লীগকে বলছেন একটা পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হয়েছে, বা বাইরে থেকে এসে কেউ খুন করে চলে গেছে, এমন কথাও কিন্তু বিভিন্ন সময় বলা হচ্ছিল। সেই জায়গাটাতে কিন্তু সেনাপ্রধান সুস্পষ্ট বলেছেন যে বিডিআরের যে ঘটনা ঘটেছিল, তৎকালীন বিডিআর, এখন একটি বিজিবি নামে পরিচিত, সেখানে বিডিআর সদস্যরা, ওই সময়ের বিডিআর সদস্যদের গুলিতেই এই সেনা কর্মকর্তারা মারা গিয়েছিলেন। সুতরাং তাদের যে বিচার হয়েছে এটা বিচার প্রক্রিয়া সঠিক এবং তারা তার জন্য সাজা ভোগ করছেন। এটা না জেনে না বুঝে যদি কেউ কিছু করে, এবং তিনি কিন্তু বলছেন এখানে ফুল স্টপ, এখানে আর যদি তবে কিন্তু বলে আর কোনো কিছু নেই, যে যেখানে তারপরে তিনি একটা কথা সেখানে উল্লেখ করেছেন, এর পেছনে যদি কোনো কিছু থাকে কখনো, সেটি তো তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তারা নিশ্চয়ই সেটা জানাবে, সেই জন্য ব্যবস্থা নেবে। কিন্তু যাদের সাজা হয়েছে তাদের গুলিতেই আসলে সৈন্যরা মারা গিয়েছেন, বিডিআর বিদ্রোহ ঘটনাগুলো ঘটেছে। ফলে তাদের বিচার নিয়ে যদি এখন প্রশ্ন তোলা হয়, তাহলে তো আসলেও এতদিন পরে এসে তারা এত 16 বছর 18 বছর কেউ জেল খাটছেন, কেউ খাটছেন, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হবে এবং তাদের গুলিতে মারা গেছে, তাহলে কি তারা ছাড়া পেয়ে যাবেন? তো এই যে নানা ধরনের কথাগুলো বলছে, তিনি আসলে সেখানে একটা ফুল স্টপ টানলেন যে এটা নিয়ে আপনারা আর কোনো আলোচনার দিকে আপনারা যেন না, যেটা হয়েছে ঠিক আছে, এবং যে কমিশন কাজ করছে পেছনের কোনো ঘটনা যদি থাকে সেটি কমিশন অবশ্যই প্রকাশ করবে। তার মানে আপনি জানেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ রয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে গতকাল কক্সবাজারে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনাও ঘটেছে এবং সেখানে কয়েকজন বিমান বাহিনীর একজন কর্মকর্তা সহ কয়েকজন সদস্য আহত হয়েছেন, একজন সিভিলিয়ান নিহত হয়েছেন। এর মধ্যে আজকে কিন্তু সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বিষয়ে তিনি এক ধরনের মন্তব্য করেছেন বা তাদের অবস্থাটা তুলে ধরেছেন। আসলে তিনি কি বললেন এবং তার যে এই বক্তব্য, সেটা কি এই যে আইন শৃঙ্খলা রক্ষায় যে এক ধরনের সমালোচনা রয়েছে, সেই সমালোচনার জবাব কিনা তার বক্তব্যে? এই আমি সমালোচনার জবাব বলবো তা না, তিনি আসলে জিনিসটা খুব উপলব্ধি করেন। তিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে, যৌথ বাহিনীর সেনাবাহিনী তার নেতৃত্বে কাজ করছে। তিনি উপলব্ধি করেন যে আসলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো নেই, তার জন্য মানুষ যে রাগ আছে, ক্ষোভ আছে, সেই জিনিসটা কিন্তু তিনি উপলব্ধি করেন এবং তার প্রেক্ষিতে কিন্তু তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে প্রায় 2.5 লাখ পুলিশ, আর তিনি 30,000 সেনাবাহিনী দিয়ে রিপ্লেস করে চলছেন প্রতিদিন, যে দায়িত্ব পালন করেন আর কি সেনা সদস্যরা। তো তিনি বলছেন যে চাইলেও তো আমি পুরো পুলিশকে রিপ্লেস করার মতো সামর্থ্য আমার কাছে নাই, এবং তিনি এখানে যে বলেছেন যে পুরো সংস্থাগুলো বিপর্যস্ত, সরকারের যে সংস্থাগুলো, অর্থাৎ তিনি নাম প্রকাশ করে বলেছেন যে পুলিশ কাজ করছে না, যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, তারা ভয় ভীতির মধ্যে আছেন, তারা নানা কারণে তারা কাজ করছেন না। তিনি সুস্পষ্টভাবে বলছেন র্যাব, তারপরে ডিজিএফআই, এনএসআই, বিজিবির মতো প্রতিষ্ঠানগুলোর কথা তিনি এখানে উল্লেখ করেছেন যে তারা ভীত, হ্যাঁ, তারা একদম প্যানিকড অবস্থার মধ্যে আছে। তো সব কিছু মিলিয়ে তিনি বলছেন যে সব সংস্থাই তো এখানে বিপর্যস্ত হয়ে গেছে, শুধু টিকে আছে কারণ ডিসিপ্লিন বাহিনী হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এবং তারা কিন্তু রাত দিনে কাজগুলো করছেন এবং
তাদের যে সামর্থ্য সেই অনুযায়ী তারা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি স্পষ্টই বলেছেন যে পুলিশের যে কাজ, যে পরিধি, সেটি সেনাবাহিনী সদস্য দিয়ে কিন্তু আসলে এটা ফিল আপ করা সম্ভব না। তারা রক্ষা করে চলছেন, তারা চাচ্ছেন যেন এই পুলিশ বা যে ল এনফোর্স বাহিনীগুলো ফিরে আসুন এবং ইলেকশনের মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছায় যাক যে সিভিলরা তার সিভিল দায়িত্ব পালন করুক। এবং তিনি খুব যথার্থ বলেছেন যে দেশের বেশিরভাগ সংস্থাগুলো কিন্তু আসলে বিপর্যস্ত, কেউ কিন্তু ঠিক মতো কাজ করতে পারছেন না, সেটি কিন্তু তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি আপনি বললেন যে বিমান ঘাটির বাইরে যে একটা ঘটনা ঘটেছে বিমান সেনাদের সঙ্গে এক ধরনের, তো এটি কিন্তু তিনি এক ধরনের দুঃখ পেয়েও তিনি একটা কথা বলেছেন যে আমি অনেকেই বলছেন সেনাবাহিনীর নিয়ে তাদের ক্ষোভ প্রতিক্রিয়া দেখাচ্ছেন, কিন্তু আমি তো কোনো কারণ খুঁজে পাই না এর পেছনে, যে কেন আমাদের প্রতি এত ক্ষোভ থাকতে পারে বা রাগ থাকতে পারে তাদের। কারণ তিনি সুস্পষ্ট বলছেন আমরা তো এমন কোনো কিছু করি নাই যেটা মানুষের বিপক্ষে গেছে, আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করি নাই। এবং তিনি আবার ওইখানে এসে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি কাজ করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। তিনি সমালোচনার জায়গা থেকে যার জায়গা থেকে এমন একটা জায়গায় পৌঁছাইতে বলেছেন যেন এমন কিছু না করা হয়, সতর্ক করেছেন। আবারও বলেছেন যে আমি কিন্তু সতর্ক করছি, আবারও এসে সতর্ক করছি, আপনারা সতর্ক হন, না হলে কিন্তু দেশের যে পরিস্থিতি, সার্বভৌমত্ব, তা কিন্তু হুমকির মুখে পড়তে পারে। অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।